সাউয়ার মন্ত্রী, তুই আমাকে এভাবে বেঁধে রেখেছিস কেন? তাই বল। সাহস থাকলে আমার হাত খোল। দেখ শালা, তোর মেইন পয়েন্টে লাথি দিয়ে যদি তোর ভবিষ্যৎ অন্ধকার না করি, তাহলে আমার নামও ইনায়া খান না। কথাগুলো বলল এক রমণী, যার হাত পা চেয়ারে বাঁধা। তার সামনে বসে আছে মন্ত্রী ইয়াস ইরফান চৌধুরী। ইয়াস মনে মনে ভাবল, এই মেয়েকে আমি বিয়ে করলে তো জীবন সারখার করে দিবে। পরক্ষণে আবার ভাবল, আমি কম কিসের, ও একটা ছুরি মারবে তো আমি আর একটা মারব, যাকে বলে বাউন্স ব্যাক। বলে বাঁকা হাসি দিল ইয়াস। তারপর গলা খাকড়ি দিয়ে বলল, আরে আরে, এভাবে উত্তেজিত হচ্ছ কেন বেবি? তার জন্য তো গোটা রাত পড়ে আছে। আর যতই হোক, আজকে আমাদের বাসর রাত হবে না, তাই না? তার আগে এভাবে এনার্জি নষ্ট করার কোনো মানেই হয় না। চলো আগে বিয়েটা সেরে ফেলি, তারপর না হয় উড়াধুরা রোমান্স করব। তখন দেখা যাবে তোমার কত এনার্জি। ইয়ানা বলে, আমার হাতের বাঁধনটা তো খোল শালা, তোর বালের বিয়ে আর বাসর দুটো শখই আমি মিটিয়ে দিব। ইয়াস অবাক হওয়ার ভান করে মুখে হাত দিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, কী সব বলো তুমি বেবি? একটু পরে মন্ত্রীর বউ হবে, মুখের ভাষা তো ঠিক করো। ইয়ানা বলে, তোর বউ হব আমি? সিরিয়াসলি, তোর কি যোগ্যতা আছে? নিজের ভুঁড়ি তো মোটা বানিয়েছিস জনগণের টাকা বেড়ে, আবার আসছে আমাকে বিয়ে করতে, শালা বাটপার। ইয়াস এবার পাশে দাঁড়িয়ে থাকা অ্যাসিস্ট্যান্ট রাফিনের দিকে তাকায়। রাফিন বেচারা ইয়াসের তাকানো দেখে ভয় পেয়ে শুকনো ঢোক গিলে মনে মনে ভাবে, আল্লাহ ভালো জানে এখন আবার কি আজে বাজে কথা শুরু করবে কে জানে। ইয়াস বলে, রাফিন জান, তুমি বলো, আমি কি কখনো জনগণের টাকা মেরে খেয়েছি? রাফিন বলে, না স্যার, একদম না। ইয়ানা বলে, তাই আমি বিশ্বাস করে বসে থাকলাম। শালা, আমার তো মনে হয় তুই, সাথে তোর অ্যাসিস্ট্যান্টও। ইয়াসা বলে, দেখো ইনিয়া বেবি, তুমি আমাকে গালিমন্দ দিচ্ছ, তুই তোকারি করছো, সাথে বলছো আমার নাকি ভুঁড়ি আছে, অথচ আমি একদম স্লিম। আমি তাও মেনে নিলাম, কারণ মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে। তাই বলে আমার আর রাফিনের পুরুষত্বের উপর আঙুল তুলতে পারো? কারণ আমরা দুইজনই হচ্ছি করলে 12 বছরে 12টা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখি। ইয়ানা কিছু বলতে যাবে, তখনই রাফিন বলে, স্যার, কাজীকে ধরে আসছি, আসতে বলবো রুমে? ইয়াস বলে, তাড়াতাড়ি বলো, বসার জন্য আর ওয়েট করতে পারছি না। তারপর রাফিন মেসেজ দিতে দুটো লোক কাজীকে উঁচা করে নিয়ে আসে, পরনে শুধু একটা লুঙ্গি আর সেন্টার গেঞ্জি। ইয়াস কপাল কুঁচকে বলে, কি প্রবলেম কাজী, এভাবে কেন নিয়ে আসছিস, তাও দিন দুপুরে? কাজীর কি জামা কাপড় নেই নাকি? বডিগার্ড কাজীকে চেয়ারে বসে বলে, স্যার, মাদার ঘুমাচ্ছিল এই দিন দুপুরে, কয়েকবার ডাকছি উঠে নেই, তাই যেভাবে পারছে সেভাবে তুলে নিয়ে আসছি। ইয়াস কাজের দিকে তাকিয়ে সরু চোখে তাকিয়ে বলে, কি ব্যাপার, এই দিন দুপুরে ঘুমাচ্ছেন কেন? কাজী একটা শুকনো ঢোক গিলে পান খাওয়া লাল লাল দাঁতগুলো বের করে বলে, আসলে স্যার, নতুন বিয়ে করছি তো, বউকে সময় না দিলে যদি আমাকে রেখে চলে যায় তখন। ইয়াস দুষ্টু হাসি দিয়ে বলে, তাহলে আমার বিয়েটা করিয়ে দেন, আমিও বউ নিয়ে দিন দুপুরে রোমান্স করব। কাজী ঠিক আছে বলে বিয়ের কার্যকলাপ শুরু করে। এবার আসে সেই অনাকাঙ্ক্ষিত মুহূর্ত, কবুল বলার সময়। কিন্তু ইয়ানা কোনোভাবেই বলবে না কবুল। ইয়াস আর কোনো উপায় না পেয়ে একটা ভিডিও ধরে ইয়ানার সামনে, সাথে সাথে ইয়ানা থমকে যায়। তারপর বলে, ওই ছেলের আমার পরিবারকে ওইভাবে আটকে রেখেছিস কেন? ইয়াস বাঁকা হেসে বলে, আমি জানতাম সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাই আঙ্গুল বাঁকেছি। এখন কবুল বলো, নয়তো নিজের পরিবারকে মরতে দেখো, তোমার ইচ্ছে। ইয়ানা মনে মনে বলল, সব বডিগার্ডকে কি কবরে পার্টি করতে গেছে, আমার পরিবারকে তুলে নিয়ে গেল, আর ওরা কিছুই করতে পারলো না। ইয়াস ইয়ানাকে ধ্যান ধরতে দেখে, আরে ম্যাডাম, কোথায় হারিয়ে গেলেন? ইয়ানার আগে কটমট করতে করতে বলে, ঠিক আছে, আমি বলবো কবুল, কিন্তু তুই মনে রাখিস, আমাকে বিয়ে করা মানে দিনরাত তোকে কান্না করাবো।
ইয়াশ বাঁকা হেসে বলে, বিয়েটা হোক, তারপর বেডরুমে কে কাকে কান্না করায় ওটা দেখা যাবে। তারপর বিয়েটা সম্পূর্ণ হলো। কাজী সবাই চলে যায় রুম থেকে, শুধু ইয়ানা আর ইয়াস থাকে। ইয়াস নিজের চেয়ার থেকে উঠে তারপর কোনো কথা না বলে ইয়ানার মুখে স্প্রে মেরে দেয়, সাথে সাথে ইয়ানা অজ্ঞান। ইয়াস ইয়ানার হাতের বাঁধন খুলতে খুলতে বলে, আমি জানি বেবি, তুমি এখন আরেকটা ঝামেলা করবে, কিন্তু বিশ্বাস করো আমি এখন ঝামেলার মুডে নেই, রোমাঞ্চ মুডে আছি বলে ইয়ানাকে কোলে নিয়ে বেরিয়ে যায়। ইয়ানাকে নিয়ে ইয়াস সোজা নিজের বাড়ি গেছে। বাড়িতে কেউ ওর মা বাবা, তাই আর জবাবদিহি করতে হয় না। মাঝে মাঝে ভাবে নিজে একজন মন্ত্রী হয়েও মাকে এখনও জবাবদিহি করতে হয়। বাবাকে না হয় থামিয়ে রাখা যায়, কিন্তু মাকে কখনোই সম্ভব না। ইয়ানাকে রেখে ইয়াস ওয়াশরুমে যেই ফ্রেশ হতে আজকে অনেক ধকল গেছে। এখন যদি লম্বা শাওয়ার না নেয় তাহলে আর ঠিক থাকবে না। প্রায় 1 ঘন্টা পর শাওয়ার নিয়ে বেরোয়, দেখে ইয়ানা এখনও চুপচাপ শুয়ে আছে, মানে ঘুম ভাঙেনি। ইয়াস ইয়ানার পাশে বসে তারপর মেয়েটাকে ভালো করে দেখে নেয়। তার চোখ জোড়া যেন এক জোড়া চঞ্চল হরিণের মতো ডাগর ডাগর, নিঃশব্দের মতো শত কথার সুর বয়ে আনে। সে গভীর চোখে এক অদ্ভুত টান, যেন তাকালেই হারিয়ে যেতে হয় কোনো অজানা স্বপ্নের জগতে। তার নাকটা ছিমছাম, ঠিক যেন মৃৎশিল্পীর নিপুণ হাতে গড়া নিখুঁত এক শৈল্পিক রেখা। মুখখানা কাশফুলের মতো ফর্সা, নির্মল, কোমল, আর সূর্যের আলো যেন এক ধরনের আলোকছটা ছড়িয়ে পড়ছে। গোলাপি রঙের অধর দুটো তার মুখের সৌন্দর্য যেন আরও বেশি উজ্জ্বল করে তোলে। সব মিলিয়ে সে যেন কোনো রূপকথা রাজকন্যা, অসাধারণ, অপার্থিব, একদম যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অ্যাডম বোমা। চোখে পড়লেই যেন হৃদয়টা একেবারে ধ্বংস হয়ে যায় তার সৌন্দর্যের বিস্ময়ে। ইয়াস বিষ করে বলে, দেখতে যেমন অ্যাডম বোমা মতো, কাজও করে তেমনি অ্যাডম বোমার মতো। হঠাৎ ইয়ানা চোখ খুলে ইয়াসকে পাশে দেখে মাথায় রক্ত উঠে যায়। এক লাথি মারে ইয়াসের মেইন পয়েন্টে। ইয়াস নিচে পড়ে যেতে তারপর ওখান থেকে উঠে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, বউ, এটা কি করছো তুমি? নিজের ভবিষ্যৎ নিজে এভাবে নষ্ট করছো? ইয়ানা বলে, শালা, এখন পাশে বসেছিস তাই মেইন পয়েন্টে দিছি শুধু। এরপর যদি আর কিছু করতে আসিস, জাস্ট তোর আসল জিনিসটাই কেটে দিব, তারপর বাকি জীবন হিজড়া হয়ে থাকবি। ইয়াসের মুখ দিয়ে আপনা আপনি আস্তাগফিরুল্লাহ বেরিয়ে আসে। ইয়ানা নাক মুখ কুঁচকে বলল, আমি যে তোকে শুধু গালি দিচ্ছি এটা তোর ভাগ্য, তাই চুপচাপ আমাকে বাড়িতে দিয়ে আয়, নয়তো আমি তোর বাড়ি আর তোকে দুটোই উপরে পাঠিয়ে দেব। ইয়াস উঠে দাঁড়ায়, তারপর বলে, সরি, তুমি এখন দেশের মন্ত্রীর বউ, তাই যেখানে সেখানে যেতে পারবে না। অনেক ভেবেচিন্তে করে তোমার পা ফেলতে হবে। জানোই তো মন্ত্রীদের অনেক শত্রু থেকে, আর তারা তোমারই ক্ষতি করে দিবে। ইয়ানা বলে, দিবেই তো, জনগণের টাকা মেরে দিয়ে নিজের পেট ভরলে শয়তান মন্ত্রী। ইয়াস বলে, একদম আমাকে আজে বাজে কথা বলবে না, আমি অনেক ভালো, আর আমাকে জনগণ অনেক ভালোবাসে। আমার শত্রু তো বিরোধী দল। ইয়ানা আর এইদিকে কথা না বলে বলল, আমাকে কে এনেছে তো কি পরবো? আমি জামা কাপড় কিছুই আনিনি, যা মনে হয়, নিজেরই ব্রেন নেই, আবার মেয়েদের কি বলে। ইয়ানার মুখে আপনি সম্বোধন শুনে যেন আকাশ থেকে পড়ল, কিন্তু এটা নিয়ে আর কথা বলা যাবে না। যা মেয়ে গালি দিয়ে ওর জীবন ছারখার করে দিবে। ইয়াস বলল, তুমি এক কাজ করো, আমার শার্ট প্যান্ট পরো আপাতত, তারপর না হয় তোমার জামা কাপড় এনে দিবে রাফিন। ইয়ানা দাঁতে দাঁত চেপে বলল, সাদেকে বলি সাউয়ার মন্ত্রী, এই আপনাকে কে বলেছে আমাকে বিয়ে করতে? ইয়াস একটা শুকনো ঢোক গেলে মনে মনে ভাবে, যদি বলি আমি যে ওর থেকে থাপ্পড়ের প্রতিশোধ নিতে বিয়ে করছি, এটা জানলে তো আমাকে জলজন্ত কবর দিয়ে দিবে। তার থেকে ভালো মায়ের একটা শাড়ি এনে দেয়, এখন পরে যা হয় ওর জামা কাপড় আনা যাবে। তারপর ইয়াস 32 পাটির দাঁত বের করে হেসে বলে, আরে বেবি মে হুনা টেনশন। তারপর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। আর ইয়ানে বিড়বিড় করে বলে, শালা, তুই আমার থেকে লুকাতে চাস কেন বিয়ে করছিস? ওই কথা দেখিস, আমি ঠিক বের করে ছাড়বো। তারপর যদি দেখি আমাকে বিয়ে করার পিছনে
তোর উল্টোপাল্টা কোনো মতলব আছে, তাহলে তোকে মেরে ফুটবল বানিয়ে দেব। 10 মিনিট পর ইয়াস আসে, খালি হাতে একটা কালো খয়েরি রঙের জামদানি শাড়ি, মধ্যবয়সী মানুষের শাড়ি বলে মনে হয়। ইয়ানা ভুরু কুচকে জিজ্ঞাসা দৃষ্টিতে ইয়াসের দিকে তাকালে ইয়াস বলে, আরে তোমার তো কোনো জামা কাপড় আনা হয়নি, তাই এখন আপাতত পরো। আমি রাফিনকে বলে দিচ্ছি, ও সন্ধ্যার মধ্যে সব কাপড় এনে দিবি। ইয়ানা বলে, আপনার কি মনে হয় আমি এই বুড়িদের শাড়ি পরবো? তাহলে আপনি ইয়ানা খানকে চিনিয়ে নে না। আমি কখনো এই শাড়ি পরবো না। ইয়াসের এবার মন যাচ্ছে নিজের মাথায় নিজের বাড়ি দিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে। কী জন্য এই আতপাগল মার্কা মেয়েকে বিয়ে করতে গেছিল কে জানে। এই জন্য ওর বাবা মাঝে মাঝে ওকে বলতো, বিয়ে করিস না রে ছেলে, তাহলে জীবনে হয়ে যাবে বাঁশবাগান। আজকে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। মাত্র কয়েক ঘন্টা হলো বিয়ে করছে, তাই জীবন ছাড়খাড় করে দিচ্ছে, বাকি জীবন তো পড়ে আছে। কিভাবে কি করবে এসব ভেবে অজ্ঞান হওয়ার উপক্রম হচ্ছে ইয়াসের। ইয়াস তাও নিজেকে শান্ত করে বলল, ইয়ানা বেবি, দয়া করে এটা পরে নেন এখন। আমি তো বলছি সন্ধ্যার মধ্যে আপনার কাপড় এসে যাবে, এখন আমার উপর একটু দয়া করেন। ইয়ানা কিছু একটা ভাবলো, তারপর বললো, আচ্ছা তাহলে আমার পা টিপে দিতে হবে। আমি যতক্ষণ বলবো, যদি সত্যি রাজি থাকেন তাহলে পরবো। ইয়াস নিজের মনে মনে বলে, ওরে শালি, আমি হলাম এই দেশের মন্ত্রী, সাথে তোর কয়েক ঘন্টা আগে হাঙ্গা করার ভাতার, একটু তো সম্মান দে। কিন্তু মুখে, আচ্ছা এটা কোনো শর্ত হলো? আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী, মানে অর্ধাঙ্গিনী, তাই তোমার সেবা করাই আমার কর্তব্য দায়িত্ব। আমি অবশ্যই তোমার পা টিপে দেবো। ব্যাস। ইয়ানা আর কিছু না বলে শাড়ি নিয়ে বাথরুমে চলে যায়। ইয়াস সাথে সাথে ফোনটা নিয়ে তারপর ফোন দেয় রাফিনকে। রাফিন ফোন ধরার সাথে সাথে ইয়াস কাঁদো কাঁদো কণ্ঠে বলে, রাফিন জানস, তুমি আমাকে কত অত্যাচার করেছো ওই মেয়েটা। আচ্ছা, আমাদের দেশে নারী নির্যাতনের মামলা আছে, তাহলে পুরুষ নির্যাতনের মামলা নেই কেন? এর জন্য তো আজকে ঘরে অলিতে গলিতে ছেলেরা আজ অত্যাচারিত। রাফিন থতমত খেয়ে যায় ইয়াসের কথায়। বেচারা ভেবেছিল এখন ইয়াসকে বিয়ে করে ফেলছে আর ওকে জ্বালাবে না। ওমা, বিয়ের কয়েক ঘন্টা যেতে না যেতেই আজে বাজে কথা শুরু। রাফিন নিজেকে সামনে নিয়ে বলে, কি হয়েছে স্যার? ইয়াস বলে, আরে মেয়েটা আমাকে দিয়ে নাকি পা টিপাবে। আচ্ছা 1 মিনিট, তুমি না বিয়ে করছো 1 মাস হলো? রাফির শুকনো ঢোক গিলে তারপর মনে মনে ভাবি, এই বজ্জাত বেটার আবার ওর বউয়ের পিছনে কেন পড়লো? ইয়েস আবারও বলল, কি হলো বলছো না কেন? আর রাফিন আমতা আমতা করে বললো, জি স্যার। কিন্তু ইয়েস বাঁকা হাসলো, তারপর বললো, ঠিক আছে, আজকে সন্ধ্যায় তোমার বাড়িতে দাওয়াত খেতে আসছি শুধু আমি। আর শোনো, সন্ধ্যার মধ্যে তোমার ম্যাডামের সব জামা কাপড় আমার বাড়িতে চাই। বলে ফোন কেটে দিল। আর রাফিন বকির মতো তাকিয়ে রইল ফোনের দিকে। তারপর বললো, আমার বাড়ি কেন আসছে? তাও শুধু খাওয়া দাওয়াত খেতে? আল্লাহ বাঁচাও এই বজ্জাত মন্ত্রীর চাকরি। এর মধ্যে দরজায় টোকা পড়লে ইয়াস বলে, কে? বাইরে থেকে আওয়াজ আসে, আমি চম্পা স্যার। চম্পা এই বাড়ির কাজের মেয়ে। ইয়াস বলে, হ্যাঁ বল। চম্পা বলে, স্যার, বড় স্যার আর ম্যাডাম এসেছেন, আপনার সাথে কথা বলতে এসেছেন। ইয়াস বলে, আচ্ছা তুই যা, আমি আসছি। ইয়াস নিচে এসে দেখে ওর বাবা আফজাল চৌধুরী আর ওর মা সুফিয়া বসে আছেন সোফায়। ইয়াসকে দেখে ওর মা সুফিয়া চৌধুরী বলে ওঠেন, কিরে বাবা, তুই নাকি বিয়ে করছিস? তাও আমাদের কাউকে না জানিয়ে? কেন? আমাদের বললে কি তোকে বিয়ে করতাম না? ইয়াস সুপ্রিয়া চৌধুরীর পাশে বসে বলে, মা রিল্যাক্স, আগে শুনো তো মেয়েটাকে। সুপ্রিয়া চৌধুরী জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। ইয়াস বাঁকা হেসে বলে, তোমার এক্স রাজীব খানের বড় মেয়ে ইয়ানা খান। সাথে সাথে আফজাল চৌধুরী বলে, কি? তুই ওই মেয়েকে কিভাবে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছি? তোর রুচি এত নিচু নেমে গেছে? সুপ্রিয়া চৌধুরী আফজাল চৌধুরীর দিকে ঝুঁকে বলে, আমার ছেলেকে নিয়ে একদম মাঝে মাঝে কথা বলবে না, নয়তো তোমাকে রুমে নিয়ে আমি ডিম থেরাপি দেব। এই বুড়ো বসে নিশ্চয় তোমার ওইসব ভালো লাগবে না। সাথে সাথে আফজাল চৌধুরীর রাগান্বিত মুখটা চুপসে যায়। আর ইয়াস তার বুঝতে পেরে ওর মা এমন কিছু বলছে যা ওর বাবার স্বাস্থ্যের জন্য ভালো না। বেচারা মুখটা দেখার মতো ছিল।
তারপর সুপ্রিয়া চৌধুরী ইসকে বলে, যা করছিস একদম ঠিক করছিস, এখন আমি আমার সুখের সংসার দেখব আর জ্বালাবো ওকে। ইয়াস মনে মনে বলে, এই মেয়ে পুরো আইটেম বোমা, আগে জানলে কি আর বিয়ে করতাম। বাবা ঠিকই বলেছে, মেয়ে মানুষ মানে বাকবাকান। ইস, কত সুন্দর সিঙ্গেল লাইফ কাটাচ্ছিলাম, কেন যে নষ্ট করতে গেলাম। এর মধ্যে সুপ্রিয়া চৌধুরী বলে, তা খাবার খাবি না দুপুরে? বৌমা কোথায়? ইয়াস বলল, মা তো ফ্রেশ হতে গেছিল মনে হয়, এখন বেরোচ্ছে। সুপ্রিয়া চৌধুরী চম্পাকে ডাকতে দিয়ে বলে ইয়ানাকে ডাকতে দিল। তারপর সবাই মিলে খাবার খেতে বসে। ইয়াস তো মনে মনে শুধু একটাই কথা ভাবছিল, ইয়ানা এখানে এসে যেন কোনো ঝামেলা না করে। কিছুক্ষণ পরে ইয়ানা নিচে নেমে আসে। সুপ্রিয়া চৌধুরী ইয়াসের দিকে তাকিয়ে বলে, কী ব্যাপার, ওকে আমার শাড়ি কেন দিয়েছিস? ওর জন্য জামা কাপড় আগের থেকে কিনে রাখিস নাই? ইয়াস বলে, মা বিয়েটা তো হঠাৎ করে হয়ে গেছে, তাই আর কি আনা হয়নি। আমি বলেই দিয়েছি রাফিনকে ও সন্ধ্যার মধ্যে সব কিছু নিয়ে আসবে। সুপ্রিয়া চৌধুরী বলল, আবার ওর বাবার বাড়ি জামা কাপড় আনতে বলিসনি তো? ইয়াস বলে, আরে না মা, আমি কি তোমার জ্ঞানহীন মনে হয়? আমি তো দেশের মন্ত্রী, আমার কি বুদ্ধি কম আছে? সুপ্রিয়া চৌধুরী আর কিছু বললেন না, কারণ এই ছেলের স্বভাবটা হয়েছে তার বাবার মতো। আফজাল চৌধুরী মাঝে মাঝে সুযোগ পেলে নিজের প্রশংসা করা ছাড়ে না, ঠিক তেমনই ছেলেটা হয়েছে। সুপ্রিয়া চৌধুরীর স্বাদে কি আর এই লোককে ডিম থেরাপি দিতে মন চায়? এর মধ্যে ইয়ানার সামনে এসে সুপ্রিয়া চৌধুরীকে দেখে হঠাৎ ছোট একটা ঝটকা খায়, কারণ ওর বাবা মাঝে মাঝে সুপ্রিয়া চৌধুরীর ছবি বের করে ওকে আর বোনকে দেখাতো আর বলতো, এটা আমার এক্স। তারপর প্রশংসা করতো। ব্যাস, আর কোথায় যাবে, এটা নিয়ে ওর মার সাথে ঝগড়া হতো। সুপ্রিয়া চৌধুরী ইয়ানাকে বলে, কি হলো, তুমি এভাবে কেন তাকিয়েছ আমার দিকে? ইয়ানা বলে, আপনি কি সুপ্রিয়া না, মানে আপনি কি কখনো কোনো রিলেশনে ছিলেন নাকি? সুপ্রিয়া চৌধুরী বলে, বসো তারপর কথা বলি। ইয়ানা বসে। চম্পা সবাইকে খাবার সার্ভ করে। সুপ্রিয়া চৌধুরী, তোমার বাবার সাথে ছিল, কিন্তু আফসোস তোমার বাবা আর আমার বিয়েটা হলো না। ইয়ানা আবার কৌতূহল জাগলো, বলল, আচ্ছা আপনার আর বাবার মধ্যে কী এমন হয়েছিল যে আপনারা এভাবে আলাদা হয়ে গেলেন? সুপ্রিয়া চৌধুরী বললেন, তা তো এক লম্বা কাহিনী, একদিন সময় নিয়ে বলবো, এখন খাও। আফজল চৌধুরী আর খেলো না, চলে গেল হাত দিয়ে। সুপ্রিয়া চৌধুরী মনে মনে বলল, এর আবার কি হলো? মাত্র খাওয়া দাওয়া শেষ করে ইয়ানা আর ইয়াস, যদিও ইয়ানা শুয়ে আছে, কিন্তু ইয়াসের কপালে আর শোয়া নেই। সেই সত্য অনুযায়ী ইয়াস ইয়ানার পা টিপে দিচ্ছে। মুখটা দেখার মতো ছিল, পুরো বাংলা পাঁচের মতো। ইয়ানারও যদিও মজা লাগছে এইসবে, মনে মনে বলছে, শালা আমাকে বিয়ে করছিস না, এখন বুঝ মজা আমিও দেখাবো, তুই কতদিন আমার অত্যাচার সহ্য করতে পারিস। হঠাৎ ইয়াস বাঁকা হাসে ইয়ানার পায়ের তলায় সুড়সুড়ি দিল। ইয়ানা যেন পুরো শরীর শিউরে উঠল, সাথে রক্ত মাথায় উঠে গেল। এক লাথি দিয়ে নিচে ফেলে দিল ইয়াসকে। বেচারা ইয়াস কোমরে হাত দিয়ে বলতে লাগলো, এটা তুমি কি করলে বউ, এভাবে আমাকে ফেলে দিলে? মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তুমি আমাকে 2টা লাথি দিলে। ইয়ানা দাঁতে দাঁত চেপে বলল, আপনার ভাগ্য ভালো আমি শুধু লাথি দিছি, শালা বজ্জাত, আমাকে সুড়সুড়ি কেন দিচ্ছেন শয়তান লালে? ইয়াস বলে, আরে বউ তুমি বুঝবা না, এরকম একটা অ্যাটম বোমা পাশে থাকলে কি আর মাথা ঠিক থেকে? শরীর তো শিউরে উঠেই সাথে সাথে অনেক কিছু দাঁড়িয়েও যায়। ইয়ানা বাঁকা হাসে বলে, ও আচ্ছা, আমার কাছে এর একটা সলিউশন আছে, একদম কেটে দেয়, তাহলে আর দাঁড়াবে না, আর প্রবলেমও সলিউশন হয়ে যাবে। ইয়াসের হাত আপনা আপনি নিজের নিভৃত অঙ্কে হাত চলে যায়। তারপর বলে, তুমি কি পাগল নাকি ইয়ানা, সবসময় খালি আমার এই দিকে নজর দাও? জানো আমার মা ছোটোবেলায় বলতো এটা নাকি 7 রাজার ধন, আর আমি এখনও এটা বাচ্চা জন্ম দিতে পারলাম না, তার আগে তুমি এভাবে আমার সর্বনাশ করে দিতে চাইছো? ইয়ানা বলে, এটা কি আমার দোষ? তো আপনার খালি শয়তানি বুদ্ধি, আর একবার উল্টোপাল্টা কিছু করতে চাইলে খবর আছে বলে দিলাম। ইয়া শুকনো ঢোক গিলে বলে, আচ্ছা তুমি কিছু করবো না, তুমি রেস্ট নাও। ইয়ানা আর কিছু না বলে শুয়ে পড়ল। ইয়া শুকনো ঢোক গিলে বলে, আমি শান্তিতে সংসার করব না রাফিন জান্স, তোমাকে করতে দেব না, কখনোই না। আমি আসছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি।
তুমি তখন ওইভাবে খাবার না খেয়ে টেবিল থেকে উঠে আসলে কেন? আচমকা সুপ্রিয়া চৌধুরীর কথা শুনে যেন চমকে উঠল আফজাল চৌধুরী। সুপ্রিয়া চৌধুরীর দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, তখনই হাতে ডিম দেখে সাথে সাথে উঠে দাঁড়ায় আফজাল চৌধুরী। তারপর শুকনো ঢোক গিলে বলে, দেখো সুপ্রিয়া, তুমি যৌবনকালে এইসব করতে আমি মেনে নিতাম, কিন্তু এখন তো বয়স হয়েছে, তাই না? এখন ওইসব ভালো লাগছে না। সুপ্রিয়া চৌধুরী বলে, তুমি কি ইনডাইরেক্টলি আমাকে বুড়ি বললে? আফজাল চৌধুরীর মন চাচ্ছে এবার চিৎকার করে বলতে, আরে মেজাত, তোরা আসলে বুদ্ধি ছাড়া বলি একটা, আর বুঝে বসে থাকিস আর একটা। কিন্তু মুখে বলল, আমার লক্ষ্মী বউ, তুমি কেন বুড়ি হবে? বুড়ি হোক তোমার শত্রু, তুমি তো দেখতে একদম 20 বছরের যুবতীর মতো। সুপ্রিয়া চৌধুরী বলে, আমাকে কি গাইছা বুদাই পাইছো? যা বলবে তুমি আমি তাই বিশ্বাস করে নেব। আর তুমি যে কথাগুলো মন থেকে বলছো না, তাও আমি জানি। দেখো এবার কি করি বলে আফজাল চৌধুরীর দিকে এগোতে নিলে আফজাল চৌধুরী দৌড়ে যেয়ে ওয়ার্ড্রপের উপর উঠে বসে পড়লো। তারপর বলে, দেখাবো, আমার কিন্তু একদম এসব ভালো লাগছে না এখন। আর আমি কি করছি যে তুমি আমার উপর এভাবে অত্যাচার করছো? সুপ্রিয়া চৌধুরী বলে, আমার ছেলে বিয়ে করছে, এটা নিয়ে তুমি আজে বাজে কথা বলছো। তাই যতক্ষণ পর্যন্ত তোমার পাছায় এই ডিম না ভাঙবো, ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না। তারপর বাঁকা হেসে বলল, যা, তোমার ভাষায় ডিম থেরাপি। আফজাল চৌধুরী বলে, আমার সত্যি ভুল হয়ে গেছে বউ, সত্যি বলছি, আর কখনো তোমার ছেলেকে নিয়ে আজে বাজে কথা বলবো না। তুমি তো আমার লক্ষ্মী বউ, তাই না? এরকম করে না প্লিজ। আফজাল চৌধুরীর মুখটা দেখে সুপ্রিয়া চৌধুরী একটু মায়া হলো, তাই বলল, আচ্ছা নিচে নামো, কিচ্ছু করব না। আফজাল চৌধুরী বলল, সত্যি তো? সুফিয়া চৌধুরী বলল, নামো। আফজাল চৌধুরী আস্তে করে নিচে নামলে সুপ্রিয়া চৌধুরী এগিয়ে যেয়ে আফজাল চৌধুরীর সামনে দাঁড়ায়। তারপর বাঁকা একটা হাসি দেয়। আফজাল চৌধুরী বলে, দেখো বউ, আমি এখন রোমান্টিক মুডে নেই, তাই দয়া করে এসব লুক দেবে না আমার সামনে। সুফিয়া দাঁতে দাঁত চেপে বলল, আয়নায় নিজেকে দেখেছো শেষ কবে? এই মাথার মাঝখানে চুলগুলো সরে গিয়েছে, এখন রানোয়ার মতো লাগছে। আর বলো তো রোমান্স করবে কীভাবে? শরীর তো হাইব্রিড ব্যাটারির মতো, চার্জ দিলেও চলে না। আফজাল গলা খাঁকড়ে দিয়ে বলল, তোমার মুখটাই রোমান্স নষ্ট করে দেয়। সুফিয়া বলল, তাহলেই বলতেছেন আমি হরর মুভির ভিলেন? আফজাল বোকামার্কা হেসে বলল, না রে বউ, তুমি তো রোমান্টিক হরর, প্রেমে ফেলেও ভয় পাই। সুপ্রিয়া চৌধুরী এবার আর কোথায় না বলে হঠাৎ হাতের ডিমগুলো আফজাল চৌধুরীর মাথায় ফাটিয়ে দিয়ে বসলো। এখানে বসে বসে পচা ডিম খাও, আর পচা পচা কথা বলে আমি চললাম বলে রুম থেকে চলে গেল। আর আফজাল চৌধুরী বউয়ের যাওয়ার দিকে তাকিয়ে থেকে অসহায় মার্কা মুখ নিয়ে বলে উঠল, হাই কপাল। ইয়া সোফায় বসে আছে, উদ্দেশ্য ইয়ানা ঘুমিয়ে গেলে বেরিয়ে যাবে রাফিনের বাড়ি। ও নিজে শান্তিতে সংসার করতে পারবে না তো অ্যাসিস্ট্যান্টকে করতে দিবে? কখনোই না। বেশ কিছুক্ষণ পর বুঝতে পারলো ইয়ানা ঘুমিয়ে গেছে। তারপর আস্তে করে উঠে দাঁড়ালো। ইয়াস ধীরে ধীরে ইয়ানার পাশে বসলো, খুব সাবধানে, যেন ইয়ানা জেগে না যায়। তারপর ইয়াস ইয়ানার ঘুমন্ত মুখখানা থেকে হেসে বলে, শোনো মেয়ে, আমি তো তোমার থেকে প্রতিশোধ নিতে বিয়ে করছিলাম, কারণ তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে পাবলিক প্লেসে। জানো তখন আমার ইগোতে লেগেছিল, তাই তো তোমাকে তুলে এনে বিয়ে করলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমি তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি নিজের অনুভূতি থেকে পালাতে পারবো না, চাই না। আমি মেয়েদের সঙ্গে দ্বন্দ্বে যাই না, কারণ তারা আমাদের পাঁজরের হাড় থেকে গঠিত, ভেতরে কোমল সংরক্ষিত অংশ। আল্লাহ যেমন চেয়েছেন আমরা তাদেরকে আঘাত করি না, বরং বুকের কাছে রাখি, ভালোবাসা শ্রদ্ধায় আগলে রাখি। তাই তুমি যতই আমাকে লাথি উষ্টা দাও, আমি কিছুই বলবো না। বলেই ইয়ানার কপালে ভালোবাসার স্পর্শ ছুঁয়ে দিল যে ইয়াস। হঠাৎ কলিং বেল বেজে ওঠায় রাফিনের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। বেচারা সেই দুপুর থেকে ভয়ে আছে, ওর সুখের সংসারটা না আবার আগুন লাগিয়ে দেয়। এসব ভাবনার মাঝে আবার কলিং বেল বেজে ওঠে। এবার রাফিনের বউ মীরা কিচেন থেকে বেরিয়ে আসছে বলে, আরে কখন থেকে বেল বাজছে, তুমি কোন ধ্যানে মগ্ন?
মীরা দরজা খুলতে ইয়াসকে দেখতে পায়। মীরা অবাক হয়নি, কারণ রাফিন আগে জানিয়েছে মীরাকে, আর এটাও বলছে যে ইয়াস নামে মন্ত্রী এসে ওর নামে আজে বাজে কথা বলবে, তাই ও যেন মন্ত্রীর কোনো কথাই বিশ্বাস না করে। মীরা উত্তরে বলছে, তোমার কথা আমি বিশ্বাস করব, কিন্তু দেশের মন্ত্রী তোমার নামে বানিয়ে কেন আজে বাজে কথা বলবে? কখনোই না, নিশ্চয়ই তুমি যা করেছো সেটাই বলবে। ব্যাস, রাফির বেচারার চিন্তা আরও বেড়ে গেছে, কারণ ওর বউ যদি সত্যি সত্যি বিশ্বাস করে নেয় ওই বজ্জাত মন্ত্রীর কথা, তখন কী হবে? ওর 1 মাসের সংসারটাও ভেঙে যাবে। হঠাৎ পাশে কারো বসার অস্তিত্ব টের পেয়ে তাকিয়ে দেখে ইয়াস ঠোঁটের কোণে শয়তানি মার্কা হাসি। রাফির মাথা নিচু করে বসে, কণ্ঠে অনুনয় সুর, স্যার প্লিজ আমার সংসারটা ভাঙবেন না। জানেন তো, মাত্র 1 মাস হলো আমার স্বাদের সংসার, অনেক কষ্টে গড়ে তুলেছি এটা। ইয়া চুপচাপ বসে আছে, তার ঠোঁটের কোণে এক ঝাপসা হাসি, শান্ত অথচ শঙ্কাজনক। তারপর ইয়াস ধীরে বলে, ভয় পেও না রাফিন জানস, আমি আছি তো। এই সংসার যদি ভাঙে তাহলে আমার কাছে চলে এসো। আমি জানি তুমি ভালোবাসার অর্থ বোঝো, আর সেটা আমি দিতে পারি যা কেউ দেয় না। রাফিন মনে মনে বলল, শালা বজ্জাত, আমি কি যে ছেলের সাথে সংসার করব? আমি একজন খাঁটি পুরুষ, তার প্রমাণ গত 1 মাসে আমি দিছি, আর তুই এখন এসে আমাকে এসব বলছিস? শালা, তোর যৌবনে ঠেডা পড়ুক। এর মধ্যে মীরা এসে দাঁড়ায় ওদের সামনে, মুখে স্নিগ্ধ এক হাসি, চায়ের ট্রে রেখে নিঃশব্দে, তারপর দুইজনকে চা দেয়। মীরা চলে যেতে নিলে ইয়াস বলে, তুমি বসো এখানে, তোমার সাথে কথা আছে। রাফিন এবার যেন প্রাণ পাখি সয়ে যায় অবস্থা। মীরা বসলো ইয়াসের পাশে। ইয়াস একবার রাফিনের দিকে তাকালো, তারপর ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল, মীরা শোনো, আমি তোমার ভাইয়ের মতো, তাই আমাকে ভাইয়া বলে ডাকবে, মনে থাকবে? মীরা খুশি হয় এ যায়, দেশের মন্ত্রী ওকে ভাইয়া বলে ডাকতে বলছে, আর কি চাই? ওর তো খুশিতে এখন হিরো আলমের গান বাজিয়ে জায়েদ খানের মতো উড়াধুরা ডান্স করতে মন চাচ্ছে। তবুও নিজেকে খুব খুশি চাপা রেখে মুখে একটা কিউট হাসি ফুটি বলল, আচ্ছা ভাইয়া। রাফি শুধু ঘামছে আর বারবার আল্লাহকে ডাকছে, যেন এমন কিছু না বলে যাতে ওর সংসার আর মান সম্মান দুটোই হাতির পিঠে চড়ে উগান্ডা চলে যায়। ইয়াস বলল, তুমি কি জানো আমি আর রাফিন একই ভার্সিটিতে পড়তাম, এমনকি আমরা একই ডিপার্টমেন্টে? মেরে বলল, জানি ভাইয়া, কিন্তু কেন? ইয়াস বাঁকা হাসি বলল, তোমাকে একটা ঘটনা শুনবে? মীরা বলল, অবশ্যই শুনবো। ইয়াস বলল, ঘটনার শিরোনাম কি জানো? মীরা বলে, কি ভাইয়া? ইয়াস রাফিনের দিকে তাকিয়ে চোখে টিপ দিয়ে বলল, ঘটনাটির নাম, শিরোনাম আন্ডারপ্যান্ট। মীরা অবাক হয়ে বলল, এটা আবার কেমন নাম ভাইয়া? ইয়াস বলে, আরে আগে শুরু করি, তারপর তুমি নিজেই বুঝতে পারবা। মীরা বলে, আচ্ছা। ইয়াস একটু গলা খাঁকড়ি দিয়ে বলতে শুরু করলো, আসলে আমরা ভার্সিটিতে পড়তাম, তখন আমি এখানকার মতো অনেক ভদ্র সভ্য ছিলাম। রাফিন মনে মনে বলে, শালায় 1 নম্বরে ভণ্ড, আর মেয়ে পাচ্ছিলি যাকে দেখতি তাকেই ভালো লাগতো, আর নাকি ভদ্র আর সভ্য ছিল। এই বাক্যগুলো লজ্জা পাবে ওর কাছে বলে রাফির মুখ বাঁকালো, যেটা অবশ্যই ইয়াসের চোখে পড়লো, কিন্তু কিছু বলল না। ইয়াস নিজের মতো বলতে থাকে, আমি একদিন ক্লাস শেষে আমি চুপচাপ লাইব্রেরি কর্নারে বসেছিলাম, হাতে একটা পুরনো খাতা, সেই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে পরের সপ্তাহে, অথচ মাথা ফাঁকা। রাফিন আমাকে রেখে বেরিয়ে গেছে ক্যান্টিনে। চারপাশে নিস্তব্ধতা, শুধু জানলার ফাঁক দিয়ে আসা আলোয়টা ধুলোর কণায় ঝলমল করছে। আমি কলমটা ঘোরাতে ঘোরাতে ভাবছিলাম, অ্যাসাইনমেন্ট তো একটা লিখিত কাজ, কিন্তু আমার জীবনে যে প্রশ্নগুলোর, সেগুলোর উত্তর কে দেবে? ভালোবাসা কি সত্যি যুক্তি দিয়ে বিশ্লেষণ করা যায়? মনে পড়ে যায়, বিজ্ঞান কি কেউ আবিষ্কার করছে? এই ভার্সিটি আমাকে ক্লাসরুমে পাঠ্য শেখাচ্ছে ঠিকই, কিন্তু প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো আমাকে শেখাচ্ছে আমি কে, কি চাই, আর কাকে হারাতে ভয় পাই। হঠাৎ করে বাহিরে অনেক শব্দ, চেঁচামেচি শোনা গেলো। আমি অ্যাসাইনমেন্টে মনোযোগ দিতে যেও পারলাম না। তারপর বিরক্ত হয়ে বের হয়ে যখন আমার চোখ যায় ভার্সিটির সবথেকে বটগাছের দিকে, সবাই ওইখানটায় দাঁড়িয়েছে, আমি কৌতূহলবশত সেই দিকে গেলাম।
মীরা কৌতূহল নিয়ে বলল। পরে বলে, কি হলো ভাইয়া? ইয়াস এবার রাফিনের দিকে তাকালো। বেচারা চোখ দিয়ে কাকুতি মিনতি করছে যেন না বলে, কিন্তু ইয়াস কি তাই শুনবে? কখনো না। ইয়াস বলে, আমি সেই দিকে যাই, তারপর সবাইকে ঠেলে ঠুলে ভিতরে মানে সবার সামনে যাই কি হয়েছে তা দেখার জন্য। তখন আমি যা দেখি তা দেখে হাসবো নাকি কান্না করব বুঝতে পারি না। দেখি রাফিন গাছের উপরে ডালে দাঁড়িয়ে আছে, আর কিছু মেয়ে নিচে, বেচারা ভয়ে মুখটা একদম চুপসে আছে, তার পরনে শার্ট আর আন্ডারপ্যান্ট। এই কথা শুনে মীরা রাফিনের দিকে তাকায়, আর পর মুহূর্তে হাসতে হাসতে সবাই গড়াগড়ি খেতে খেতে বলে, কি বলেন ভাইয়া? ইস, আমি কেন ছিলাম না? তাহলে আমিও দেখতে পেতাম। বেচারা রাফিন তো লজ্জায় আর কিছু বলতে পারছে না। এই ঘটনার জন্য তো আর ভার্সিটি যায়নি, তাহলে এসব মীরাকে কেন বলছে? কিন্তু কিছু বলতেও পারছে না, কাকে কি বলবে। ইয়াস বলে, আগে পুরো ঘটনা শোনো, কেন ওকে এভাবে গাছে উঠতে হয়েছে। মীরা হাসি কোনো রকমে থামিয়ে বলে, আচ্ছা বলেন ভাইয়া। ইয়াস আবার বলতে লাগলো, তোমার স্বামী এমনি এমনি উঠেনি, ভয়ে উঠছিল, কারণ ভার্সিটির প্রতিটা মেয়েকে প্রপোজ করেছিল আর প্রতিদিন করতো, ব্যাস এই কারণটা ছিল, অতিষ্ঠ হয়ে গেছিল। আর যেহেতু আমিও রাফিনের সাথে থাকতাম আর অনেক ভদ্র সভ্য ছিলাম আর মেয়েদের ক্লাস ছিলাম, তাই আর কিছু বলেনি ওকে। কিন্তু ওই দিন নাকি আরেকটা মেয়ে প্রপোজ করেছিল, তাই মেয়েরা ওর প্যান্ট লুঙ্গি পরিয়ে তারপর লুঙ্গি ডান্স করাচ্ছিল আর মারছিল। এই কথা শুনে মীরার হাসির উজ্জ্বল মুখটা চুপসে যায়, সাথে সাথে রাফিনের দিকে রাগি চোখে তাকায়। বেচারা রাফিন এসব কিছুই করেনি, তবে হ্যাঁ, আন্ডারপ্যান্ট পরে গাছে উঠেছিল এটা অন্য কারণে, কিন্তু এই বজ্জাত মন্ত্রী ওকে ফাঁসিয়ে দিচ্ছে। ইয়া সব খেয়াল করে বাঁকা হাসলো, তারপর আবার ইনোসেন্ট ফেস করে বলতে লাগলো, তারপর আমি সবাইকে বললাম, দেখো ও তো আমার বন্ধু, তাই ভুল করে ফেলেছে, এবারের মতো মাফ করে দাও। এরপর থেকে আর কাউকে বিরক্ত করবে না। মেয়েগুলো প্রথম মানতে না চাইলেও অনেকক্ষণ বুঝিয়ে তারপর মেনেছে। এরপর কোনো কথা না বলে ওকে নিয়ে ইউনিভার্সিটি থেকে বের হয়ে একটা মার্কেটে যাই। যেহেতু আমি গাড়ি নিয়ে যেতাম, তাই ওকে গাড়িতে বসিয়ে একটা প্যান্ট কিনে দেই, তারপর এটা পরে নেই। ইয়াস বলল, তুমি আবার কষ্ট পেও না বোন, আমি জাস্ট তোমাকে বললাম আর কি, যাতে ওকে ভালো করে কন্ট্রোল করতে পারো। আরে এখন তো মেয়ে দেখলে ওরকমই প্রপোজ করতে চায়, শুধু আমার জন্য পায় না। তারপরে ইয়েস বলে, আচ্ছা আজকে তাহলে আসি বোন, আমার কাজ আছে। মীরা জোরে করে ঠোঁটের কোণে হাসি এনে বলে, আচ্ছা ভাইয়া, আবার আসবেন। ইয়াস রাফিনের কানের কাছে যেয়ে ফিসফিস করে বলল, রাফিন জানস, আজকের জন্য বেস্ট অফ লাক বলে শয়তান মার্কা হাসি দিয়ে বেরিয়ে যায়। মীরা দরজা লাগিয়ে রাফিনের দিকে রাগি লুকে তাকায়। রাফিন কাঁদো কাঁদো ফেস নিয়ে বলে, বিশ্বাস করবো ঘটনাটা অন্যরকম ছিল, কিন্তু বাকি কথা শেষ করার আগে মীরা কোমরে শাড়ির লেচর গুছতে গুছতে বলে, আমি আজকে দেখব তোমার মেশিনের কত জোর। ইয়াস ফুরফুরে মেজাজে বাড়িতে আসলো, যেন বিশ্ব জয় করে এসেছে। রুমে ঢুকতেই দেখে ইয়ানা রাগে রেগে চোখ নিয়ে ওর দিকে চেয়ে আছে। বেচারা ইয়াস ভরকে যায়, তাও বোকামার্কা হাসি দিয়ে বলে, কি ব্যাপার অ্যাটম বোমা, এভাবে তাকিয়েছো কেন? তোমার কি রোমান্সের মুড এসেছে? তাহলে আমরা শুরু করি, দেখো আমি একদম রেডি আছি। ইয়ানা দাঁতে চাচ্ছে বলে লাথি না খেতে চাইলে চুপ করুন। ইয়াস মনে মনে বলে, আমি কি একটু বেশি বলে ফেলেছি? তারপর শুকনো ঢোক গিলে বলল, আচ্ছা আর কিছু বলবো না, এখন বলো কি হয়েছে, এভাবে রাগ করে আছো কেন? ইয়ানা রাগি কণ্ঠে বলে, আপনাকে কি আমি নতুন জামা কাপড় আনতে বলেছি নাকি? আমার বাড়ি থেকে জামা কাপড় আনতে বলছি, আর আমার ল্যাপটপ আনেননি কেন? এখনও আমি কি করে কাজ করব? আজকে আমার একটা বড় ডিল ছিল, কিন্তু আপনার জন্য হলো না। ইয়াস হাই তুলতে তুলতে সোফায় বসে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলো, আরে বউ, নো টেনশন, তোমার স্বামী কি কম আছে নাকি যে তোমার ইনকাম করতে হবে? আমি তো আছি তোমার জন্য। কথাটা শেষ হওয়ার আগেই হাতে গরম কিছু তাপ পেল, সাথে সাথে চোখ গেল। ইয়ানা কাপড় ইস্ত্রি করা মেশিন দিয়ে ওর হাত চেপ দিয়েছে। ইয়াস ইয়ানাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, আরে বউ, তুমি কি পাগল হয়ে গেছো? আমার হাত পুড়ে গেল তো। ইয়ানা বলে, আপনি আমার বালের স্বামী,
জোর করে বিয়ে করে স্বামীগিরি দেখাতে আসবে না, আমি এসব মানি না। আর কি যেন বললেন? স্বামী আছে তো, আমার ইনকামের দরকার? তবে শুনে রাখুন, মেয়েরা নিজের মতো ইনকাম করতে পারে, শুধু আপনাদের মতো নিচু মনের পুরুষেরা তা বুঝে না। শয়তান বেটা বলে ইয়ানা কাপড়ের ইস্ত্রি মেশিনটা ফ্লোরে ছুঁড়ে ফেলে ব্যালকনিতে চলে যায়। ইয়ানা যাওয়ার পরে তাকে বলে, যাক বাবা, আমি তো বললাম যাতে ও খুশি হয়, উল্টে রেগে গেল কোনো। তারপর হাতে চাপ দিতে ব্যথা অনুভব করলো, দেখে হাত পুড়ে গেছে। তাড়াতাড়ি ওয়াশরুমে দৌড়ে যেতে লাগলো। কারো যদি লজ্জা থাকে তাহলে আর বিয়ে করবে না, এটা মেয়ে নাকি অ্যাটম বোমা। ব্যাক বাউন্স।